Ada janin yang bergerak di জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক নিয়ে আমরা অনেক কথাই শুনে থাকি, কিন্তু তার সত্যতা নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক প্রশ্ন থাকে যে এটা কি আদৌ সম্ভব। কিন্তু এটা তখন বিশ্বাস করে নিতেই হয় যখন একটা পডকাস্টে এসে কোনো একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া এমন একটি সত্য লোমহর্ষক ঘটনা শেয়ার করে এবং তার সত্যতার প্রমাণ দেখায়। ইন্দোনেশিয়ার সত্য এই ঘটনাতে উঠে এসেছে একটা বিবাহিত মহিলার সাথে জিন কিভাবে শারীরিক সম্পর্ক করত, কিভাবে সেই জিন বিবাহ বহির্ভূত সম্পর্ককে নষ্ট করে দিতে চাইছিল আর মেয়েটিকে করে ফেলেছিল নিজের বশে। আজকের ভিডিওটা যেমন ভয়ের হতে চলেছে, তেমন হতে চলেছে স্বামী স্ত্রীর জন্য শিক্ষামূলক একটা ঘটনা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আমি আছি মিলন, আর আপনারা দেখছেন মিলনসো। তাহলে চলে যাওয়া যাক ইন্দোনেশিয়ার ভয়ানক সত্য সেই ঘটনাতে, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা দেখতে পারছিলাম ইচা নামের একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা পডকাস্টে শোনাতে শুরু করেছে, যেখানে সে একটা স্বপ্নের বাকারে বলছিল আমাদের, যে স্বপ্নটা সে প্রতিদিনই দেখত, একই রকম জায়গা, একই রকম সবকিছু। আর সেই জায়গাতে সে একটা সুন্দর পুরুষকে দেখতে পেত, যেরকম পুরুষকে তার পছন্দ ঠিক তেমন, আর সেই পুরুষ তার সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠত। এই বিষয়টা সে দেখতে পেত স্বপ্নে। কিন্তু বন্ধুরা, আমরা দেখতে পারছিলাম বাস্তবে সে যখন শুয়েছিল একটা জিন তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। এটা আমরা বুঝতেই পারছিলাম। এই মেয়েটির ওপরে জিনের খারাপ নজর ছিল। তার ঘুম ভাঙলে ঠিক 4টার সময় সে ওঠে। তার খুব রিফ্রেশ লাগছিল স্বপ্নে ফিজিক্যাল হওয়ার পর, কিন্তু সে এখনো জানেই না এটা যে তার সাথে বাস্তবে ঘটেছে। সে মনে করত এটা শুধু তার স্বপ্নে হয়। ঘড়িতে যখন রাত 4টে, তখন তার স্বামী এরিয়েল নাইট গার্ডের চাকরি থেকে বাড়িতে ফেরে। আমরা দেখতে পাচ্ছিলাম তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, কেননা ইচা এরিয়েলকে বলছিল, আমার জন্য তোমার কোনো টাইমই নেই, তুমি তোমার কাজ শেষ করে আসতে আসতে শেষ রাত হয়ে যায়, চাইলেও আমরা কিছু করতে পারি না, আমাকে খাবার তৈরি করতে হয়। আমরা দেখতে পারছিলাম এরিয়েল তখন কিছুই বলছিল না। ইচা বলছিল, কাপড়টা ঠিকঠাক জায়গায় রেখে তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে এসো। এরিয়েল তো ঠিক জায়গাতেই রাখে কাপড়টা, কিন্তু আমরা দেখতে পারছিলাম একটা জিন সেই কাপড়টা নিচে ফেলে দেয়। ইচা যখন এটা দেখতে পারে তখন তাদের মধ্যে আরও ঝগড়া বেঁধে যায়। এখান থেকে আমরা বুঝতেই পারছিলাম যে এই দম্পতির জীবনে এই জিন সমস্যা তৈরি করার জন্যই এসেছে। বেচারা এরিয়েল তখন না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে এরিয়েলের সাথে ভালো করে কথাই বলছিল না ইচা। আমরা দেখতে পারছিলাম সে একটা কোম্পানিতে জব করে, আর সেখানে সে চলে যায়। আমরা সেখানে তার বান্ধবী লিন্ডাকে দেখতে পারি। লিন্ডা তাকে বলছিল, তোমাদের মধ্যে মনে হয় আবারও ঝগড়া হয়েছে, তাই না? ইচা তখন বলে, তার মনে হয় এরিয়েল দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরিয়েল আমাকে এখন বেশি টাইম দেয় না। লাস্ট তার সাথে আমার কবে শারীরিক সম্পর্ক হয়েছিল সেটাও ঠিক করে মনে পড়তে পারছি না, কিন্তু বিয়ের বয়স মাত্র 3 বছর। তখন তার বান্ধবী লিন্ডা তাকে বলছিল যে দেখো, এটা স্বাভাবিক, বিয়ের পরে এমন হয়। সে যেমন তোমার সাথে বিয়ের আগে ভালো ব্যবহার করত, এখন করে না, ঠিক তেমন তুমিও তো তার সাথে আগের মতো ব্যবহার করো না, তাই না? যাই হোক, আজকে তুমি বাড়িতে যাও, সে জগও যে থাকবে এবং খুশি খুশি তোমরা ফিজিক্যাল হবে। এরপরে দেখো তোমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পারছিলাম এরিয়েল যখন কাজ করছিল তার সিনিয়র কলিগকে সে এসব বলছিল। সে বলছিল তাদের বিবাহিত জীবন অনেক বাজে যাচ্ছে। তখন সেই লোকটা তাকে বলে যে দেখো, এসব হতেই থাকে সংসারে, তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাও এবং দুজন মিলে আলাদা সময় কাটাও, দেখবে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আমরা দেখতে পারছিলাম এরিয়েল যখন বাড়িতে আসে, ইচাও তার জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল। সেখানে দুজন দুজনের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, আর তারা একসময় ফিজিক্যাল হয়। কিন্তু আমরা দেখতে পারছিলাম তাদের সাথে সেই জিনটাও শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। ইচা যখন ঘুমিয়ে পড়েছিল, সে স্বপ্নে দেখতে পায় সেই জায়গাটায় সে রয়েছে, আর সেই যুবকটা তার কাছে এসেছে, আর তার পেটে একটা ফুল রেখেছে। কিন্তু সেই লোকটার ব্যবহার তার অদ্ভুত লাগছিল আজকে। তখন সে এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল স্বপ্নে, কিন্তু সেই পুরুষটা বলছিল, তুমি কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। সে যখন এই স্বপ্নটা দেখে উঠে পড়ে, তার পাশে সে তার হাজব্যান্ডকে দেখতে পায় না, কিন্তু স্বপ্নে সেই ছেলেটা যে তার পেটের মধ্যে ফুল রেখেছিল সেটা সে তার কাছেই দেখতে পায়। এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে। ওদিকে নিচে নামতেই সে দেখতে পারে তার হাজব্যান্ড তার জন্য খাবার বানিয়েছে, আর তাকে বলছে, আমি খুব জলদি সবকিছু ঠিক করে দেব, আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, দেখে নিও। এতে ইচাও অনেক খুশি হয়। সেখানে ইচা বলছিল যে আমি আমার ছোট বোনের সাথে কাজ শেষে দেখা করে দেব, তাই আজকে ফিরতে আমার একটু দেরি হবে। এরিয়েলও রাজি হয়ে যায় আর তাকে তার কাজে পৌঁছে দেয়। এটা দেখে ইচার বান্ধবী লিন্ডাও অনেক খুশি হয়ে যায়, ভাবে তাদের মধ্যে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। ইচা যখন কাজ করছিল,
হঠাৎ করে সে একটা বাক্সের উপরে সেই স্বপ্নে দেখা ফুলটা আবারও দেখতে পায়। যখন সে ফুলটা ধরতে যাবে, হঠাৎ তখন কেউ যেন ফুলটা টান দিয়ে নিয়ে যায়, আর তখনই তার সামনে সেই স্বপ্নে দেখা লোকটি চলে আসে। কিন্তু ইচা সেটার পেছনেই আয়নাতে দেখতে পারে যে এটা কোনো মানুষই নয়, এটা একটা ভয়ঙ্কর জিন। সে এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই সেটা তার সামনে আসল রূপে, ভয়ঙ্কর রূপে এসে দাঁড়ায়। সে দৌড়ে বাথরুমে চলে যায়, আর তার বমি চলে আসে সাথে সাথে। লিন্ডা গিয়ে দেখতে পারে ইচা বমি করছে। ইচা তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে, কিন্তু লিন্ডা সেখানে বেসিনের মধ্যে দেখতে পারে ইচা যে বমি করেছে সেগুলো আসলে ছিল কিরা পোকামাকড়ে ঠাসা। আমরা দেখতে পারছিলাম কাজ শেষে ইচা একটা ক্যাফেতে গিয়ে বসে আছে তার বোন ইমার সাথে। তার বোন ইমা তাকে বলছিল, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার সাথে আমার রোজ ঝগড়া লাগে, আমি আর টিকতেই পারছি না আপু। ইচা তখন বলে যে দেখো, এমন সম্পর্কে টানাপোড়ন চলতেই থাকে, যেমনটা অনেকদিন আমার সাথেও চলেছে। এসব ঠিক হয়ে যাবে, তোমার বয়ফ্রেন্ডকে একটু সময় দাও। ইমা তখন তাকে বলছিল, আপু তোমাদের তো অনেক দিন হলো বিয়ে হয়েছে, 3 বছর, এবার তো আমরা একটা বাচ্চার আশা করতেই পারি। আমরা তখন দেখতে পারছিলাম মন খারাপ হয়ে যায় ইচার। আসলে তাদেরও অনেক চেষ্টা করছিল, কিন্তু বাচ্চা হচ্ছিল না, আর তার চিকিৎসাও চলছিল, কেন বাচ্চা হয় না। তখনই সে এরিয়ালকে একটা মেসেজ পাঠায় যে বাড়িতে আসার সময় ওষুধ নিয়ে আসতে। আমরা দেখতে পারছিলাম এরিয়াল যখন কাজ করছিল, ঠিক তখনই সে তার সামনে দেখতে পারে ইচা কোথাও যাচ্ছে। সেও তখন তার পিছু পিছু যায়। ইচা একটা জায়গায় গিয়ে থেমে যায়। এরিয়াল দেখতে পারে ইচার পেট অদ্ভুতভাবে ফুলে রয়েছে, যেমন প্রেগনেন্ট হওয়ার পর হয়, আর তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বেরোচ্ছে। তখনই সে দেখতে পারে সেখানে ইচা একটা বাচ্চা প্রসব করে দিয়েছে, আর ইচা তার দিকে ভয়ানক এক রূপে চেয়েছিল। সেই বাচ্চাটা এরিয়ালের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তার দেখা হয় তার সিনিয়রের সাথে। বিষয়টা খুলে বললে দুজন আবারও সেই জায়গাতে গিয়ে দেখে সব স্বাভাবিক, এখানে ইচাও নেই বা কোনো কিছুই নেই। এরিয়াল যখন বাড়িতে যায়, ইচা তার সাথে স্বাভাবিক আচরণই করছিল, কিন্তু এরিয়াল কোনোভাবেই সেই ঘটনা ভুলতে পারছিল না। মনে মনে এক অস্বাভাবিক ভয় তাকে ঘিলে খাচ্ছিল। ইচা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এবং পরের দিন আমরা দেখতে পারছিলাম ইচার শরীর মাসাজ করে দেওয়ার জন্য একটা দাইমা আসে, এবং এরিয়ালকে এসে জানায় যে ইচা 3 মাসের অন্তঃস্রবা। যেটা শুনে ইচা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু এরিয়াল খুবই পেরেশান হয়ে যায়। সে তো ইচার সাথে নর্মাল আচরণই করছিল, কিন্তু তার মনের অঙ্ক কোনোভাবেই সামলাতে পারছিল না। ইচা অফিসে যাওয়ার পর তার প্রেগন্যান্সির বিষয়ে অফিসের সকল স্টাফদেরকে বলে, এবং এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। ইচা যখন বাথরুমে যায়, তার সাথে লিন্ডাও সেখানে প্রবেশ করে, কেননা লিন্ডার ইচার জন্য খুবই টেনশন হচ্ছিল, কারণ এর আগের দিন ইচা কিরা পোকামা করে এসব বমি করেছিল। সে বলছিল, তোমার এখন সাবধান থাকতে হবে, তোমার লক্ষণগুলো খুবই খারাপ। ইচা তখন তার বান্ধবীকে বলছিল, নিশ্চয়ই আমি প্রেগনেন্ট বলে তোর জ্বালন হচ্ছে, তাই তুই এসব বলছিস আমাকে। এটা বলে এসে সেখান থেকে বের হয়ে চলে যায়। সেদিন আমরা দেখতে পারছিলাম এরিয়াল তার সিনিয়রের সাথে কথা বলছিল। সে বলছিল, আমি কোনোভাবেই মানতে পারছি না, অঙ্ক মিলাতে পারছি না। আমি লাস্ট 6 মাস আগে ইচার সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম, আর শেষমেশ লাস্ট 2 দিন আগে করলাম। তাহলে সে 3 মাসের অন্তঃস্রবা কিভাবে হয়? আমার মনে হচ্ছে সে অন্য কোনো সম্পর্কে জড়িত। তার সিনিয়র তখন বলছিল যে তুমি এটা নিয়ে তোমার স্ত্রীর সাথে সামনাসামনি কথা বললেই ভালো হয়। যখন ইচার সাথে এই বিষয়ে কথা বলার জন্য নিজেকে তৈরি করছিল এরিয়াল, ঠিক তখনই তার মনে হয় পাশে থাকা একটা গাড়ির ভিতর থেকে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে সে। এরিয়াল যখন গাড়ির ভেতরে ভালো করে লক্ষ্য করে, তখনই সেখানে একটা ভয়ঙ্কর শয়তানের বাচ্চাকে সে দেখতে পায়। এটা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তার পেছনেই আমরা দেখতে পারছিলাম সেই জিনটা সেই বাচ্চাকে কুলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরিয়াল যখন বাড়িতে পৌঁছায়, ইচার মোবাইল চেক করছিল সে, যেখানে সে দেখতে পারে ড্যানি নামের একটা লোকের সাথে ইচার অনেক কথাবার্তা হয়। এ বিষয়ে সে ইচাকে বলে, এসব কতদিন ধরে চলছে ইচা? ইচা বলছিল, এসব তুমি কি বলছো? সে আমার স্কুলের বন্ধু ছিল, তার সাথে এমনিতেই আমি স্বাভাবিকভাবে কথা বলি। কিন্তু এরিয়াল মানছিল না, তার সন্দেহ হচ্ছিল। তখন ইচা বলে, ঠিক আছে, তোমার যেহেতু এতই সন্দেহ, তাহলে কালকে আমরা হসপিটালে যাব, আর বাচ্চার ডিএনএ টেস্ট করার পরেই প্রমাণ হবে। এর পরের দিন হসপিটালে যখন ডিএনএ টেস্ট করতে যায়, তারা ডক্টর তাদেরকে একটা অদ্ভুত খবর শোনায়, যেটা হচ্ছে যে ইচা তো প্রেগনেন্টই না। এটা শুনে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। যেখানে ডক্টর এরিয়ালকে বলছিল, আসলে আপনার স্ত্রীর বাচ্চা না হওয়ার কারণে তার একটা মনোরোগ হয়েছে, যেটার কারণে তার মনে হয় সে প্রেগনেন্ট। আর একটা প্রেগনেন্ট মহিলার শারীরিক পরিবর্তন যেরকম ঘটে থাকে, তার শরীরেও এই সিমটমগুলো ঘটছে। এটা শুনে এরিয়ালের নিজের প্রতি ঘৃণা লাগছিল, কেননা সে ইচাকে ভুল বুঝেছে।
হসপিটাল থেকে কোম্পানিতে যাওয়ার পর ইচা তার বান্ধবী লিন্ডাকে এসব কিছু বলে। লিন্ডা এসব শোনার পর বলে তার এসব বিষয়ে মোটেও ভালো লাগছে না, স্বাভাবিক লাগছে না, খুবই অস্বাভাবিক। এটা আরও ভালো করে বোঝার জন্য লিন্ডা তার উস্তাদের কাছে ইচাকে নিয়ে যায়, যার নাম উস্তাদ জাইনি, যে একজন কবিরাজ আর ইসলামিক রোকিয়া করে থাকে। জাইনি কবিরাজ ইচাকে দেখেই তার পেছনে একটা লোককেও দেখতে পারে। এটা দেখে সে বুঝতেই পারে যে ইচার সাথে অন্য কিছু রয়েছে। তখন সে ইচাকে বলতে শুরু করে এক ধরনের জিন রয়েছে যারা নাকি মানুষের দাম্পত্য জীবনকে বিষিয়ে দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে, আর সেই রকমই একটা দিন তোমার জীবনেও রয়েছে, যা তোমার জীবন আর তোমাদের দাম্পত্য জীবন দুটোকেই শেষ করতে এসেছে। সেখানে ইচা তার স্বপ্নের বিষয়েও সবকিছু জানায় যায়নি কবিরাজকে। সে বলছিল যে এমন একটা স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যেখানে একটা যুবক থাকে, সে আমার সাথে প্রতিদিন মিলন করে। জাইনি কবিরাজ তাকে বলছিল যে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটাও কোনো মানুষের বাচ্চা নয় বা আসল কোনো বাচ্চা নয়। এটা শুনে ইচা তখন রেগে যায় আর উল্টাপাল্টা বলে। করে সে সেখান থেকে বের হয়ে চলে যায়। আসলে এখনো তার মনে হচ্ছিল যে তার পেটে বাচ্চা অবশ্যই রয়েছে, আর সে যে বাচ্চা গর্ত করে যায়। তার এই রাগটা দেখেই আমরা বুঝতে পারছিলাম ইচ্ছার সাথে লিন্ডাও তখন তার বাড়িতে গিয়েছিল ইচ্ছার মন মানসিকতা ঠিক করার জন্য। লিন্ডা যখন স্কুটি করে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে তার স্কুটির সামনে একটা বিড়াল সে দেখতে পারে। গাড়িটা থামিয়ে সে বিড়ালটাকে একটা নিরাপদ জায়গায় রাখে। সে যখন তার স্কুটির দিকে ফিরছিল, তার মনে হয় সেই বিড়ালের বাচ্চা তার পিছু নিয়েছে, কিন্তু সে দেখতে পারে সেখানেই কিছুই নেই। যেখানে সেই বিড়ালটা রেখেছিল সেখানে যাওয়ার পর সেই বিড়ালটা আর সে দেখতে পারে না। তখনই একটা ভয়ানক জিন তার সামনে এসে পড়ে। লিন্ডা পালাতে যায় দেখে, কিন্তু পালাতে পারে না। সেই জিনটা খুব ভয়ানকভাবে তাকে মৃত্যু দেয়। এটা আবার ইচ্ছা তার স্বপ্নের মধ্যে দেখতে পায় যে জিন লিন্ডাকে মেরে ফেলেছে। সে তখন দৌড়ে সেখানে গিয়ে পৌঁছায় আর দেখে হতবাক হয়ে যায়। তার বান্ধবীর এই মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছিল, কেননা লিন্ডাকে সেই জিনের মারার কারণ ছিল। লিন্ডাই ইচ্ছাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল জিন থেকে ইচ্ছাকে আলাদা করার জন্য। সেই জন্য তারা আজ এই হাল। এরিয়েলও সেখানে উপস্থিত হয়। সে দেখতে পারে এই অবস্থা, আর সেখানে ইচ্ছা বসে কান্না করছে। সে ইচ্ছাকে সামাল দিতে চেষ্টা করছিল। ঠিক তখনই তারা দেখতে পারে ইচ্ছার পেট ফুলে 9 মাসের প্রেগনেন্ট মহিলার মতো হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা আর সেই জিন আর জাইনি কবিরাজ কি কি বলেছে সবকিছু এরিয়েলকে ইচ্ছা খুলে বলে। এটা শোনার পর এরিয়েল তো অবাক হয়ে যায়। সে ইচ্ছাকে জিজ্ঞেস করে, তুমি এত বড় ঘটনা কেন আগে আমাকে বলোনি? ইচ্ছা তখন বলছিল, আমার এটাকে স্বাভাবিক মনে হতো, স্বাভাবিক স্বপ্ন মনে হতো, তাই আমি প্রয়োজন মনে করিনি, কিন্তু আমি ভাবতে পারিনি বিষয়টা এতটা ভয়ানক হয়ে যাবে। যাই হোক, তারা এখন দুজনেই ঠিক করে যে সেই জাইনি কবিরাজের কাছে তাদের আবারও যেতে হবে। ইচ্ছার মন এরা সহ তারা দুজনেই জাইনি কবিরাজের কাছে যায়। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ একটা রিচুয়াল পারফর্ম করে ইচ্ছার উপর, আর এতে তার অস্থিরতা শুরু হয়। তখনই আমরা দেখতে পারছিলাম ভয়ানকভাবে ইচ্ছা সেই জিনের দ্বারা পজেসড হয়ে যায়। তার চোখটা হয়ে যায় খুবই ভয়ানক। জাইনি কবিরাজ তখন বলছিল তাকে, তোর নাম কি? তুই কেন তার শরীর দখল করেছিস? তোর উদ্দেশ্য কি? সবকিছু বল। আমরা দেখতে পারছিলাম সেই জিন বলছিল ইচ্ছার যে হেরা তার অনেক ভালো লাগে। তাদের দুনিয়াতে ইচ্ছার মতো দেখতে একটা মেয়ে এসে বিয়ে করেছিল, কিন্তু তার বউ মারা গিয়েছে। ইচ্ছাকে তার মতো দেখতে হওয়ায় সে ইচ্ছাকে ভালোবেসে ফেলেছে, কখনোই ছাড়বে না। তখন আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ দোয়া দুরুদ পড়তে শুরু করে, যার কারণে ভেতরে থাকা জিন আর সেই জিনের বাচ্চাটা খুবই কষ্ট পেতে শুরু করে। ইচ্ছা অজ্ঞান হয়ে যায়। জাইনি কবিরাজ তাদেরকে বলে, আপাতত সেই জিনটা ইচ্ছার শরীর থেকে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই জিন আবারও তাকে অ্যাটাক করতে আসবে, তাই সাবধান থাকতে হবে। সে এরিয়ালকে বলে, তুমি কখনো ইচ্ছাকে একা ছেড়ো না। জাইনি কবিরাজ একটা আয়াত লিখে এরিয়ালকে দেয় আর বলে, প্রতিদিন ইচ্ছাকে নিয়ে এই আয়াতটা জপ করতে হবে। এরপরে আমরা দেখতে পারছিলাম সেই কবিরাজের কথা মতো তারা দুজনেই কাজ করছিল। এমন মনে হচ্ছিল যে সমস্যার সমাধান হয়তো হয়ে গিয়েছে, কেননা গত 14 দিন যাবৎ সেই জিন তাদেরকে আর ঝামেলা করে না, কোনো সমস্যা করে না। তারা প্রায় বিষয়টা ভুলতেই যাচ্ছিল, আর সেই স্বপ্নটাও ইচ্ছা আর দেখতে পারছিল না। তারা যখন সেদিন একটা ক্যাফেতে ডিনার করতে যায়, এরিয়াল ইচ্ছাকে বলছিল, দেখো, আমার একটা প্রমোশন হয়েছে, আমার কাজের জন্য অন্য শহরে যেতে হবে। কিছুদিন সেখানে থাকার পর ব্যবস্থা হলে তারপর আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। এতদিন তোমার একটু কষ্ট করে একা থাকতে হবে। প্লিজ তুমি তোমার বোন ইমাকে সাথে নিয়ে থেকো। আমরা দেখতে পাচ্ছিলাম ইচ্ছার মন খারাপ হলেও সে রাজি হয়, কেননা তাদের টাকারও খুবই প্রয়োজন ছিল। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পারি এরিয়াল অন্য শহরে চলে গেলে ইচ্ছা বাড়িতে একা ছিল। তার একা একা ভালোই লাগছিল না, তাই তার বোন ইমাকে সে কল করে যে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে, তার সাথে থাকতে। ইমা বলছিল, আপু, আজকে আমার অনেক কাজ রয়েছে, আজকে আসতে পারবো না, আস্তে আস্তে কাল হবে।
আমরা দেখতে পারছিলাম ইচ্ছা তখন যায়নি কবিরাজের লিখে দেওয়া আয়াতটা পড়ছিল, আর টিভি দেখতে দেখতে সোফাতেই এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার চোখ খুলে যায়, আর বাড়ির মধ্যে সে অদ্ভুত অনুভূতি পেতে শুরু করে, অর্থাৎ কিছু একটা ভয়ঙ্কর ইঙ্গিত সে পাচ্ছিল। এর পরের দিন আমরা দেখতে পাই কোম্পানিতে এসে ইচ্ছা যখন কাজ করছিল, তখন হঠাৎ করে সে দেখতে পায় একটা মেয়ে ওয়ার্কার বসে রয়েছে। সে যখন তাকে ডাক দেয়, সেটা তার দিকে ঘুরতেই সে এটাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ সেটার মুখটা ছিল একদমই শয়তানের মতো। এবার সে দেখতে পারে ধীরে ধীরে সব কয়টা ওয়ার্কারের চেহারা শয়তানের মতো হয়ে গিয়েছে। সেগুলো তার পেছনেই ছাড়ছিল না, সবগুলো শুধু তাকে বলছিল যে তোমার রেহাই নেই, তুমি তার থেকে কখনোই দূরে যেতে পারবে না। এরপর আমরা দেখতে পাই সে একটা রুমে নিজেকে বদ্ধ করে ফেলে। এদিকে বাড়িতে আমরা দেখতে পারি ইমা এসেছে। ইচ্ছা ইমাকে সবকিছু খুলে বলে এই বিষয়ে। এরিয়ালকেও সে ফোন করে বলে। এরিয়াল তখন তাকে বলছিল, আমি যত দ্রুত পারি বাড়িতে আসছি, তুমি ইমাকে ফোনটা দাও। ইমাকে সে বলছিল, প্লিজ তুমি তোমার বোনকে আজকে রাতে ঘুমোতে দিও না, কেননা সে যদি ঘুমায় তাহলে সেই জিন তাকে অ্যাটাক করতে পারবে আর কাছে আসতে পারবে। আমরা দেখতে পারছিলাম তারা শুয়েছিল কিন্তু তারা ঘুমায়নি, দুজন কথা বলছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে ইচ্ছার চোখ লেগে যায়। ইমা এটা বোঝার পর অনেক চেষ্টা করছিল তার বোনকে ঘুম থেকে ওঠাতে, কিন্তু ইচ্ছার চোখই আর খুলছিল না। তখনই আমরা দেখতে পারি একটা জিনের হাত ইমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে একটা ওয়ালের সাথে বাজিয়ে ফেলে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পারছিলাম ইজাকে জড়িয়ে ধরে সেই জিনটা শুয়েছিল। হঠাৎ করে মধ্যরাতে ইজার ঘুম ভাঙে। সে দেখতে পারে তার পেটটা আবারও ফুলে গিয়েছে, যেখান থেকে রক্ত বের হয়ে আসছিল। সে তখন তার পেটে জোরে জোরে আঘাত করতে শুরু করে, কিন্তু এতে কিছুই হয় না। সে বাইরে এসে দেখতে পারি ইমা নিচে পড়ে রয়েছে বেহুশ, কিন্তু সে এ বিষয়ে একটা ধ্যান দেয় না, কেননা সে তো তার নিজেকে নিয়েই পেরেশান হয়ে রয়েছে। সে একটা হ্যাঙ্গার নেয় আর বাথরুমে গিয়ে সেটা টান দিয়ে একটা শেপ এনে তার প্রাইভেট পার্ট দিয়ে প্রবেশ করিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে অনেক কষ্টে, কিন্তু সেখানেই তার পেট আবারও ফুলতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি সেখানেই এরিয়াল এসে পৌঁছেছে। ইজা অজ্ঞান হয়ে পড়েছিল। ইমাকে এরিয়াল ডেকে জ্ঞান ফেরায়। আমরা দেখতে পারি তারা সবাই ইজাকে নিয়ে চলে যায় জাইনি কবিরাজের কাছে। এরপর জাইনি কবিরাজ তাদের সাথীদেরকে নিয়ে বসে রিচুয়াল শুরু করে। মাঝখানে ঘাটের মধ্যে ইজাকে বেঁধে তারা রিচুয়াল করছিল। আমরা দেখতে পারছিলাম ইজার স্বপ্নের ভেতরে সে একটা ঘরের ভেতরে ছিল, কিন্তু সে বাস্তব জীবনে জাইনি কবিরাজদের তেলাওয়াতও শুনতে পারছিল। সে চেষ্টা করছিল সে বাড়ি থেকে বের হতে, কিন্তু সেখানেই সেই জিন মানে সেই যুবক রূপে আবারও তার সামনে আসে। কিন্তু ইজা তো এখন জানে যে এটা মানুষ না। সে সেটার থেকে দৌড়াতে শুরু করে, এখান থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই আমরা দেখতে পারি সেই যুবকটা আসল রূপে মানে জিনের রূপে ফিরে আসে, আর ইজাকে অ্যাটাক করতে শুরু করে স্বপ্নের ভেতরে। আর সেই স্বপ্নের ভেতরেই ইজাকে সেটা পজেস করে ফেলে, যার দরুন আমরা দেখতে পারছিলাম বাস্তবেও তার ভেতর সেই জিনটা চলে আসে। আর সেটা অদ্ভুতভাবে হাসছিল। চোখ কি ভয়াবহ, তার চাহনি কি ভয়াবহ, সেটা জাইনি কবিরাজদেরকে ঢলভাবে রিচুয়াল পারফর্ম করতেই দিচ্ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছিলাম সেই জিনের মধ্যে এতটাই শক্তি ছিল যে সে ঘাট সহ শূন্যে ভেসে পড়েছিল। কিন্তু জাইনি কবিরাজ আর তার সাথীরা আর কি আঁকড়েতেই থাকে, সেটা না পেরেই বা নিজের রূপে এসে তাদেরকে আরও ভয় দেখানোর চেষ্টা করে রিচুয়াল থামানোর জন্য, কিন্তু পারে না। তখন আমরা দেখতে পারি এরিয়াল ইজার কানের মধ্যে কুরআনের আয়াত তেলাওয়াত করছিল আর বলছিল, তুমি যদি সত্যি আমার শব্দ শুনতে পাও তাহলে স্বপ্নের মধ্যেও তুমি এটা পড়তে থাকো। আমরা তখন দেখতে পারছিলাম সেই দুনিয়াতে অনেক কষ্টে ইজা তেলাওয়াত করতে শুরু করে, আর এতে সেখানে থাকা জিন কমজোর হয়ে যায়, আর সে দৌড়ে সেই স্বপ্নের ভয়ানক প্রাসাদ থেকে বের হয়ে চলে আসে। তার সাথে সাথে আমরা দেখতে পারছিলাম সেই প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে ইজার ঘুম ভেঙে যায়, সে উঠে পড়ে আর স্বাভাবিক হয়ে যায়। রিচুয়ালটাও সম্পন্ন হয়, অর্থাৎ এখন সেই জিন থেকে সে সম্পূর্ণ মুক্ত। তারা সবাই খুবই খুশি ছিল। কিন্তু বন্ধুরা, এখানে একটা রহস্য থেকেই যায়। 6 মাস পরে আমাদেরকে দেখানো হয় যেখানে ইচ্ছার 2 বাচ্চা রয়েছে। তারা বড় বাচ্চাটা বাইরে খেলছিল, তখন ইচ্ছার বোন ইমা বাইরে গিয়ে দেখতে পারে একটা লোকের সাথে ইচ্ছার বড় বাচ্চা দাঁড়িয়ে কথা বলছে। বন্ধুরা, এটাই কিন্তু সেই যুবক জিন যেটা ইচ্ছাকে পোজেস করত। ইমা বিষয়টা বুঝতে পারে না, কেননা সে তো তাকে চিনতে পারে না, কারণ সে তো কখনো এটাকে দেখেইনি, শুধু দেখত ইচ্ছা। অর্থাৎ বন্ধুরা, আমরা বুঝতে পারি সেই জিন এখনো এই পরিবারের উপর নজর রাখছে। তারপর আমরা দেখতে পারি সেই পডকাস্ট অর্থাৎ আসল ভিকটিম, আসল ইচ্ছা যে তার ঘটনা শেয়ার করছিল, তার জীবনের এই রোমহর্ষক সত্য ঘটনা শোনানোর পরই, তার প্রমাণ পাওয়ার পরই এই মুভিটি নির্মাণ হয়েছে। আর তার কথা মতে সে মনে করে তার 2 বাচ্চার মধ্যে এক বাচ্চা হয়তো সেই জিনের, তাই সেই জিন মাঝে মধ্যেই তার সেই বাচ্চার সাথে দেখা করতে আসে। আর এখানে এই ঘটনাটির সমাপ্তি ঘটে। আমি সবাইকে এটাই বলতে চাই, যারা মেয়েরা রয়েছেন তারা অবশ্যই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন সব সময়। ভুলভাল কিছু মনে হলে
অদ্ভুত কিছু মনে হলে অবশ্যই কোনো হুজুর বা কোনো কবিরাজের শরণাপন্ন হন এবং অবশ্যই সেটা আপনার স্বামীকে জানান। আর স্বামীদেরকে আমি এটাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের স্ত্রীদের থেকে কম দূরে থাকবেন, কেননা এই সুযোগটাই জিনরা ব্যবহার করে থাকে। এই বিষয়ে আরও রিসার্চ করুন, আরও সত্যতা অনেক ঘটনা বের হয়ে আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার চাই, সাথে লাইক করবেন, মূল্যবান একটা কমেন্ট চাই এবং ভালোবাসতে থাকুন। এইভাবেই আমিও আপনাদের জন্য চেষ্টা করব দ্রুত অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।